শ্মশান থেকে আধ পোড়া উঠে আসে না, সেরকম লাগছে। মনে হচ্ছে পুড়তে পুড়তে নিভে গেছে, সেই সময় মানে আমার জীবনটা। হাই ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা করব। আমি এখন যাচ্ছি ফেসিয়াল, জানি না যে অবস্থা, কিছুই করি না। এখন বিয়ে বাড়ি আছে, এখন মেয়ে বলছে যাও একবার অন্তত ফেসিয়াল করো। জীবনেও তো কিছু করি না, আমার অভ্যাসও নেই, শুধু ব্রু প্লাগ ছাড়া আর কিছুই করি না। নিজে বিউটিশিয়ান হওয়া সত্ত্বেও আমি কিছু করি না নিজে, শুধু যেটুকু মানে নিজের চর্চা যেটুকু সেটুকুই, তাও নিয়মিত হয় না একদমই। তো এখন যাচ্ছি, চলো তাদের ওখানে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার ভিডিও করব। আমি কোনো হাবিবস টাবিবস কোথাও যাচ্ছি না, কোনো স্যানাজও নয়, কোনো লোটাসও নয়, কিছুই না। পাত্তি আমার পাড়াতেই একটা বোন আছে, বোন বলবো না, ও আমার ভাইয়ের বউ, বাট আমার কাছে বোনের মতনই। তো তার কাছেই যাই, ওকেই বলি করে দে, একটুখানি পাড়ার মধ্যে সুবিধা হয়। আমার কোথাও যেতে একটুও ভালো লাগে না। এগুলো মা আছে, আছিস আছিস তোর এইটাতে লাইট দিস নি তো বোঝা যাচ্ছে না রে। এসছি বাবা, আমার ঘরোয়া ঘরোয়া পার্লার আমার। এই যে আমার ভাইয়ের বউ, ওকে যখন তখন আমি উৎপাত করি, যখনই বলি পাপিয়া আসবো, পাপিয়া না, ও আমার কাছে রনি, অবশ্য পাপিয়া নয়, ডাকনাম ভালো নাম পাপিয়া, বাট ডাকনাম রনি। আর ওর বর আর আমরা সব ছোটোবেলায় একসঙ্গে বড় হয়েছি। আর প্রথমে বলি তুই আমার না, আমি তো টিচার ছিলাম, যার জন্য ভীষণ ভয় পায় আমাকে। ও আমাকে বুড়ো প্লাগ করতেও ভয় পায়। এখন অনেকটা হাতটা বসেছে, বলে ঠিক আছে, যেহেতু আমি একসময় ওর টিচার ছিলাম, কেন ওকে বিয়েতে আমি সাজিয়েছিলাম দুবারই, না মানে সকালে ভাত কাপড়েও এবং রাতেও। হ্যাঁ, যার জন্য ও আমাকে ভীষণভাবে ভয় পায়। চল আজকে একটু দে পালিশ টালিশ করে দে একটু। পার্লারটা আমাদের হয়তো খুব সুবিধা হয়েছে, কোথাও যেতে হয় না। তার থেকেও বড় কথা, ও ভীষণ হাইজিনিক মেনটেন করে, ভীষণ হাইজিন মেনটেন করে, ভীষণ টিপটপ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য ওর কাছে আসতে আমার শান্তি লাগে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ও নিজে ভীষণ খুঁতখুঁতে, যার জন্য ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু খুব টিপটপ। দেখো সব কিছু খুব গুছানো, এমনকি ঘরও ভীষণ গুছানোর। ও এটাও এখন তোর ইয়ে হয়ে গেছে, পার্লার হয়ে গেছে না, এটাও তো ঘর ছিল। দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা মানে ফেসিয়াল হয় নাকি? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, বেশ সুন্দর সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, এই ঘরে এসি আছে বলে সুবিধা হয়। চুলের কাজগুলো ওখানে বড় একটা আয়না লাগিয়েছিস না, সেই আরো ডেকোরেশন হবে। এটা ওই দিকগুলো কাজ হচ্ছে বলে এখন। হ্যাঁ বলছিল ওদিকে কাজ হচ্ছে, পুরো বলছিল। হ্যাঁ ওয়ালটাও চেঞ্জ হবে, উইন্ডোগুলো ইয়ে হবে। তাই, আচ্ছা হোক, আবার আসবো, আমরা তো পাড়ার লোক, অসুবিধা নেই। চল তুমি এখানে বসে দেখি মুখের কিছু ওঠে কিনা আজকে। সাতজন্মেও করি না, যতবারই করি ওই জোর করে করে করি দেয়। যখনই বুড় প্লাগ করতে আসি তখনই বলবে সোমাদি তোমার একটু ট্যান পড়ে গেছে, একটু করে নাও। আলাম দে করে, তখন হয়তো ওই করে দিল, নাহলে আমার একদম ইচ্ছে করে না করতে কিছু। আমার ট্রলি চলে আসছে, এবারে অপারেশন শুরু হবে, দাঁড়া, কাটাকুটি অপারেশন শুরু হবে, সার্জারি হবে, তার জন্য সব আনা হচ্ছে আমার জন্য। দেখছো, ওকে দুপুর থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হয়েছে আমাকে। দুপুরে না, সকালে বলেছি না রনি, কালকে তো এমনি বলেছি, আজকে সকালে মেসেজ করলাম না তোকে যে আমি আজকে সন্ধ্যেবেলায় যাবো। হ্যাঁ দেখো ট্রলি, এই অত্যাচার দেখো কিভাবে অত্যাচার করে আমাকে। সুন্দর হতে গেলে একটু কষ্ট ভোগ করতে। এখন টিচার হয়ে গেছে স্টুডেন্ট, স্টুডেন্ট হয়ে গেছে টিচার। না না, তাই কি হয়, টিচারই থাকে। এখন স্টুডেন্ট, এখন বোকা স্টুডেন্ট হয়ে গেছে। টিচারের জায়গা কোনোদিন নিতে হয় না। সত্যি আগে থেকে আমি ভয় পেতিস না? বাবা সত্যি আমরা এমনিই না করলে আমাকে মনে হয় রনি প্রথম যে ভয় পেত, জীবনে কেউ কোনোদিন ভয় পায় না। সেদিনটা আমার নিজের মানুষের লাগে, হ্যাঁ আরো আতঙ্ক যে না। আসলে না, তুই প্রথম বিয়ে হয়ে এসে আমাকেই পেয়েছিলিস না এখানে, আর এখন ও মাস্টার পিস। আমি বরং ছেড়ে দিয়েছি হাল, আমার আর ভালো লাগে না এইসব করতে। আউ না, তুই ট্রেনিংটাও ভালো করিস। অন্য কেউ এলে আমি তাকে ছেড়ে দিতাম, তোর করে বল, মানে এমন টেনশন ছিল। হ্যাঁ, আমার কাজের মেয়েটা আজকে এসে বলছে ই মা দিদি মাথা শ্যাম্পু করা তো, দিয়ে এবারে সিঁদুরটা পড়েছি কিন্তু সিঁদুরটা দেখা যাচ্ছে না আর কি, আর টিপও পড়িনি তখন। দিয়ে ও এসে আমাকে হঠাৎ করে দেখেছে,
দেখে বলছে দিদি এটা কী হয়েছে তোমার? আমি বললাম কেন কী হয়েছে? তখন বলছে সিঁদুর পরনি, টিপ পরনি, কেমন লাগছে দেখতে। আমি বললাম ওরে ভগবান সব পড়েছি আমি, আর শ্যাম্পু করা মাথা ওই জন্য তোর বোঝা যাচ্ছে না। বলছে না তুমি পড়ো তো, কি বাজে লাগছে তোমাকে দেখতে। হ্যাঁ তখন টিপও পড়িনি, আর ঘুম থেকে উদ্ভ্রান্তের মতো উঠে বাথরুমের দিকে যাচ্ছি আর ও বসে তো সবজি কাটছে। বলছে এই মা দিদি তোমাকে কেমন লাগছে, হ্যাঁ তোমার কিরকম লাগছে তোমাকে দেখতে। আলাম যখন সেজে গুজে বেরোবো তখন আবার চেঞ্জ হয়ে যাবো, তখন দেখবি না তুমি সিঁদুর পরনি কেমন যেন লাগছে কপাল। আসলে ওরা অভ্যস্ত নয় এইভাবে দেখতে। এই মুখে একটা লাইট হলে তো সুবিধা। এটা লাগাবো ওই আমাদের কাজ হবে বলে ওই জন্য আমি এখন অফ রেখেছি, না নাহলে ব্লক লাগিয়ে দিচ্ছিল। না যেহেতু পুরো কাজ না হলে সেটটা তো আমি বুঝতে পারবো না, তখন মুশকিল হয়ে যাবে না। আমার পার্লারে গিয়ে লাইন দিতে আমার ভালো লাগে না একদম। আর আমি ওই জন্য সবাইকে বলি কি বলতো যে একটা ফোন করে দেবে, তাহলে কাউকে বসে থেকে এখানে আসলে আমার বেশ টাইমিং নিয়ে চলে আসলাম যখন তখন। তাতে রাত নাইটি পরা পাবলিক, আমরা হচ্ছে নাইটি পরা পাবলিক। রাত নেহাত আজকে ভদ্র ড্রেস করে এলাম তাই, নাহলে তো নাইটি পরেই আসি। ওটাই কমফোর্টেবল, পাড়াতে থাকলে হ্যাঁ ওই জন্য থাকে না। আমাকে কোথা থেকে একজন বলেছিল যেন ও অফার আছে দিদি, সেই তোকে বললাম সেদিনকে। ভারতী হ্যাঁ বললো দিদি অফার আছে। আমি বললাম ঠিক আছে যাবো। তারপর বললাম কোন দুঃখে যাবো, আমি তোর কাছে গাড়ির তেল পুড়িয়ে আমার পাড়াতেই আছে। আমার বিয়ের দিন আমাকে ফেসিয়াল করে দিয়েছে, আমি কিছুই করিনি, কিছু ফেসিয়াল আর থ্রেডিং। সেও আমার এক বৌদি, ও সেই বিউটি পার্লারে জানতো তখনকার দিনে তো এত লোকে রহ সবাই জানতো না। হ্যাঁ অত বুঝতাম না। আর আমার বিয়েটা এমনভাবে ঠিক হয়েছিল যে মানে আমি কিছু বুঝেও নি, কিছুই না, ঘোরার মাথা। হ্যাঁ সেই আমাকে বিয়ের দিন দেখছি হঠাৎ করে মুখে এইসব মাখাচ্ছে, কেউ একজন টেনে ধরে থ্রেডিং করছে। আমি যে এগুলো কি, আমি জীবনে কোনোদিন এগুলো করিনি। আজ অবধি আমার মনে পড়ে আমি মানে বিয়ের আগে তো জীবনে সাজগোজের বালাই ছিল না। হ্যাঁ আমি তো তাও বলছি বিয়েতেই আমাকে প্রথম ওই ধরে বেঁধে মানে একজন সেই ধরে আছে আমাকে রীতিমতো চেপে, আর একজন বৌদি বলছে দাঁড়াও একটু থ্রেডিং করে দিই তোমাকে। দিয়ে সেই বৌদি থ্রেডিং মানে ও তখনকার দিনে ওর পার্লার ছিল, আমার মামাতো দাদার বউ। বাপরে আমার আজও মনে পড়ে বিয়েতে আমি প্রথম 800 টাকার তোর ইয়ে করেছিলাম, মেকআপ সেট মানে মেকআপ কিনেছিলাম আর কি তখনকার দিনে। 800 মানে এখন 80,000। হ্যাঁ সত্যি কথাই, তাও কিছুই না মানে তখনকার দিনে তো কেউ তো অত পার্লার ফার্লারও সাজতো না। হ্যাঁ ফাউন্ডেশন একটা ইয়ে, হ্যাঁ আর আইলাইনার, আইলাইনারও থাকতো না তখন, আইলাইনারও থাকতো না। আর আমার এখনো মনে পড়ে কিনেছিলাম আর আমাকে সাজিয়েছিলাম আমার এক কাকিমা, উনি খুব ভালো আর্টিস্ট ছিলেন, তো উনিই সাজিয়েছিলেন আমাকে। তো আমার এখনো মনে পড়ে আমি কত বোকা ছিলাম বাবারে। আর তাছাড়া বিয়ের আগে বাবা তো কোনো লিপস্টিকও মাখতে দিত না আমাদেরকে, ঘোর মানে একদম নিষিদ্ধ ছিল লিপস্টিক মাখাতে। লিপস্টিক যেদিনকে মাখতাম বাবার সামনে দিয়ে বেরোতাম এরকম ঢেকে এরকম করে কায়দা মেরে ঢেকে বাবার সামনে দিয়ে বেরোতাম, মানে ঢোকা বাবা আর বাড়িতে ঢোকার আগে লিপস্টিক মুছে তারপরে ঘরে ঢুকতাম। তাই আমার ছেলেমেয়েদেরকে বলি তোরা তো কত ছোটো বয়স থেকে সব পারমিশন পেয়েছিস। আমার বিয়েতে আমি প্রথম লিপস্টিক কেনার সাহস পেয়েছি, যে মানে বাবার পয়সা হ্যাঁ সাজতে হবে, তার আগে লিপস্টিক কেনার মধ্যে সাহস ছিল না। লিপস্টিক না ক্রিম না বাবারে, একখানা মিলিটারি, হ্যাঁ সেই মিলিটারি মেজাজ বাবারে। এখনো মনে পড়ে এখনো মানে একটা যদি হাঁক দেয় আমরা এখনো চুপ। চেহারা বলো ইয়ে বলো বডি স্ট্রাকচার একদম মানে কোনো পরিবর্তন এখন একটু হ্যাঁ না এখন একটু পড়েছে এই অপারেশনটা হওয়ার পর থেকে, এখন মনের বলটা অনেকটা কমে গেছে। তাও তো এখন মানুষ এইসব জিনিসগুলোতে মৃত্যুর কাছ থেকে হ্যাঁ ঘুরে আসে তো। আর এতদিন তো বাবাকে আমরা জবের মতো ভয় পেতাম, এখন আবার দেখি বাবা আমাকে একটু ভয় পায়, মানে আমি এমন দিই মাঝে মাঝে এখন দেখি আমাকেই ভয় পায় বাবা। হ্যাঁ আর কিছু বললেই না মা বলে আমি বাবুকে ডাকছি। মা বলে তোর বাবা যা এখন ভয় পায় না, যদি শুধু একবার বলি বাবুকে ডাকছি তাহলে আর দেখতে হবে না তোর বাবার। হ্যাঁ সারাক্ষণ এই বড় মেয়েকেই ডাকো তুমি। বলছে আমি কি করবো, আমি বলে তো তুমি শুনবে না, আমি তাহলে বড় মেয়েকেই ডাকছি। দেখো তো কালকেও তো বাবার তাই অবস্থা, বাবা তো কালকে সকালবেলা এমন অবস্থা ইয়ে হয়ে গেছে, পরশুদিন তার আগের দিন থেকে হঠাৎ করে দুপুরে ঘুমাতে তোর ইয়ে হয়ে গেছে, উঠেছে যখন দেখছে মাথা ঘুরাচ্ছে, প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে। বাবার মানে দরজা খুলে বেরোবে সেরকম মতো ক্ষমতা নেই, আর বাবা একাই শুয়েছিল এসিতে, ওটাই খারাপ। হ্যাঁ আর আমাদের এসি ঘরে দরজাটা না ভেতর থেকে লক না করলে লক হয়, এসে বাথরুম করে তারপরে তোর বাইরে ঘরে এসে বসে বলে হড়হড় করে বমি করেছে। আর প্রচণ্ড মাথা মানে মাথা ঘুরছে, না গ্যাস না, প্রচণ্ড মাথা ঘুরছে।
তারপরে আগে তো বাবা ইয়ে করতো না, ব্যায়াম ট্যায়াম সব ওগুলো করতো, এখন বন্ধ হয়ে গেছে। এখন তো ওগুলো করে না। এইবারে আমি গেছি, তখন আমাকে বলছে বাবু জানিস তো আজকে না আমার খুব শরীর খারাপ হয়েছিল, এরকম এরকম ব্যাপার, খাওয়া দাওয়া করে রেস্ট্রিকশন করো, এত তেল মশলা কিছু খেও না, এমনিতেই তেল মশলা এখন বন্ধ। তারপরে কালকে সকালে এমন অবস্থা, আমিও ফোন চার্জে দিয়ে শুয়ে পড়েছি রাত্রিবেলায়, অসীমও ফোন চার্জে, ওটাই হয়, যখন বিপদ হয় না তখন সবাই যেন অসীমের ফোনও সাইলেন্ট হয়ে গেছে, আমার ফোনও সাইলেন্ট, বুঝলি তো। এইবারে বাবা ফোন করে করে হদ্দ হয়ে গেছে, আমার তো কেটে তালা, হ্যাঁ। এবারে ফোন করে করে হদ্দ হয়ে গেছে, বাবা আমাকে পায়নি, আমার বরকে পায়নি। ও কি 6টার সময় মনে হয় আমার বর ঘুম থেকে উঠে তোর গেট খুলতে বেরিয়েছে, তখন মা দেখছে বাইরে ডাকছে, মানে দেখতে পেয়ে, মানে ওরা তিনটে কাকের মতন আমাদের বাড়ি দিকে তাকিয়ে বসছিল যে আমরা কে বেরোবো। এবারে আমার বরই গেটে তালা ফালাগুলো খোলে, তখন ও তালা খুলতে এসে তখন আমাকে বলছে মা জানো তো ডাকছে, কী ব্যাপার বলো তো। জানলাম দেখো তো, তখন বাবা দেখছে আমার ফোনে 9খানা মিস কল, অসীমের ফোনেও তাই, কন্টিনিউয়াসলি বাবা ফোন করে গেছে। লাস্টে যখন ওই অর্ণবদা এসছে নাইট ডিউটি করে, তখন অর্ণবদাকে বলেছে দেখো তো একটুখানি কি ব্যাপার ওদেরকে ফোন করছি ফোন তুলছে না। তখন অর্ণবদা ছুটে এসছে, অর্ণবদা কীরকম অবস্থা হয় দেখ মানুষের, অর্ণবদা ছুটে এসছে, এসে তখন অর্ণবদা ওনাকে ঢিল নিয়েছে মারবে বলে দরজায়, বুঝলি তো, যে গেটে তো তালা, কিছু করার নেই। আর অর্ণবদা ফোন করেছে, রাত্রিও ফোন করেছে আমাকে, পাচ্ছে না, ফোন সাইলেন্ট, বুঝতে পারছি না। আর সত্যি কথা রাতে ঘুম আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, ঘুমের হ্যাঁ। তারপরে না, তারপরে তো আমি ধর মরিয়ে ছুটে গেলাম ওই বাড়িতে, বাবা আমাকে চেনা যাচ্ছে না কি করে, কি অবস্থা, পুরো মনে শ্মশান থেকে আধ পোড়া উঠে আসে না সেরকম লাগছে, মনে হচ্ছে পুড়তে পুড়তে নিভে গেছে, সেই সময় মানে আমার জীবন সেই অবস্থায় আমি উঠে এসেছি, পুরো ওই রকম লাগছে। হে ভগবান। তারপরে বাবাকে নিয়ে ছুটে গেলাম, তখন বাবাকে কি হলো তোমার, বলছে তোরা কোথায় ছিলিস। আর আমার ফোন সাইলেন্ট হয়ে গেছিলো, রাত্রির মধ্যে চিৎকার করছে, হ্যাঁ তোমাকে কখন থেকে ফোন করছি। যাই হোক আমি গেলাম, যাওয়ার পর দেখছি, তারপরে তো বাবাকে নিয়ে গেল ডিএসপিতে, পরে তোর বাবা ইয়ে করে ডাইরেক্ট ওরা হেলথ ওয়ার্ল্ডে নিয়ে চলে গেছে। ততক্ষণ আমার বোন টোন সব পৌঁছে গেছে, ওখানে হেলথ ওয়ার্ল্ডে চলে গেছে, হেলথ ওয়ার্ল্ডে গিয়ে সঙ্গে সঙ্গে চেক আপ হয়েছে, ধরা পড়লো স্পন্ডিলাইটিস, ওই জন্য পুরো ডিসব্যালেন্স একদম, বুঝলি তো, মানে কানে পুরো ইয়েটা পুরো ডিসব্যালেন্স। যাই হোক তাকে চেক আপ সব ইয়ে করে ওষুধ টষুধ নিয়ে আসলো, মানে আমার বর বোন টোন সবাই মিলে এলো বেলা 12টা। আসার পরে বাবার তখন ইয়ে দেখ, মানে বাবা দমবে না, বুঝলি তো পুরো। দিয়ে হচ্ছে কি মনা বলছি শোনো তোমার যাওয়ার দরকার নেই, তুমি আর মা থাকো, আমি তোমার সঙ্গে থেকে যাচ্ছি এখানে, 2 দিদি যাক। না না আমি না গেলে হবে না, আসলে ইচ্ছা না। হ্যাঁ, আর তারপরে আসলে কাকিমা নেই তো, এবার আমাদেরকে একটু না গেলেও নয়, সবাই মিলে করে দিল। বাবা যেহেতু ভাই, বাবা তো দাদা না, বাবাকে ছাড়া, আর বাবাদের অপারেশন হওয়ার 1 মাসের মাথাতে বাবাকে যেতে হয়েছে ওর আমার বোনের বরে আশীর্বাদ করতে। হ্যাঁ, দিয়ে তোমরা ছবি ছেড়েছিলে বোধহয়। হ্যাঁ হ্যাঁ আমি গেছিলাম বাবাকে নিয়ে, ওই জন্য। দিয়ে বলছে না আমি না গেলে হয়, আমাকে যেতে হবে, ইচ্ছা না মনের ইচ্ছা। আর বাবা বলছে বোন বলছে তাহলে তুমি যাও বরং, আমরা বরং এখান থেকে, বলছি না না তোরা না গেলেও হবে না, তোরাও যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতেই হবে। বোন তখন ওকে সঙ্গে সঙ্গে ফোন করেছে, দিদি তুই আয় দেখ এই লোকটার অবস্থা, বলছে বিয়ে বাড়ি যাবোই। আমি বলছি মা কেন, বলছে না, বলছে যাবো কিচ্ছু হবে না, আমি ওষুধ টষুধ খেয়ে সুস্থ। এখন কি বলতো, অসীম সকালে আজকে গেছিল, গিয়ে যখন বাবাকে বলছে কেমন, বাবা না বুঝতে পারছে অসীম যে বাবার শরীর দিচ্ছে না, তার সত্ত্বেও বলছে আমি ঠিক আছে, মানে বিয়ে বাড়ি যেতে গেছে, এত অবস্থা। আমি বলছি কি বাবা পেট বসেছে কদিন আগে, 99% ব্লকেজ। আমি বলি তুমি তো টের পেলে না, পুরো ঝামেলাটা তো আমি আর অসীম পোয়ালাম, তুমি তো বুঝতে জানলেই না তোমার এত বড় অসুখ হয়ে গেল। বাবা তো বাড়ি আসার পর বাবা জেনেছে, না বাবা জানে না মা জানে না, হঠাৎ করে তো না বাবা জানে না মা জানে। আমি তো ঘরে আসার সুস্থ মানুষ, হ্যাঁ ঘরে আসার পর যখন খুব নাচছে খুব গেছে, আমি এখন ফিট, মানে সে তো বুঝতে পারছে না তার শরীরের প্রতি এত কিছু চলে গেছে। তখন বলছে কি আমি বলছি তুমি জানো তোমার কাহিনী, তোমার জন্য আমার রোগে ধরে গেল। বলছে কেন, আমি ওই যে টেনশন, ওই টেনশনটা নিতে না পেরে আমার গোটা বডিতে আমার মানে সেই ইচিং প্রবলেম শুরু হয়ে গেল, আমি কোনো নেগেটিভ কথা চিন্তা করতে পারছিলাম না, আমি কতদিন মানে ওই যে ওই অবস্থা, তখন তো হালকা হালকা শীত ছিল, ওই অবস্থায় কিছু অংশ গায়ে মানে চাদর ফাদর গায়ে দেওয়া ছিল। আর বাবা যেই আমাকে বললো ওরা 99% ব্লকেজ, দেন আমার গোটা শরীরে একটা সেই রক্ত মানে বয়ে যাওয়ার মতন বয়ে গেল, জানিস তো, যে তাহলে কি আমি ফিরিয়ে আনতে পারবো না। আমি তখন ভাবছি আমি কাকে ফোন করবো, আর এত হসপিটালে কড়াকড়ি, অসীম নিচে রয়েছে কিন্তু উঠতে দেবে না অসীমকে,
ওই তো জানো। ওপরে উঠতে দেবে না। জানি তো। আমি একা, আর আমি না সত্যি আমি নার্ভাস হয়ে গেছি। আমার বোনরা বরং অনেক, আর ওরাও খুব ভালো করে জানে দিদি ভীষণ নার্ভাস, আমি কোনো কথাও শুনতে পাই না। আর ওরা বলছে কি আপনি এক্ষুনি সাইন করুন কনসেন্ট পেপারে। ওইটা আরো ভয়। হ্যাঁ বলছে আপনি এক্ষুনি সাইন করুন, আমরা এক্ষুনি অপারেশন করবো। আমি বলছি, কিছুতেই করবেন না, আমি আমার বোনকে জানাবো, আমার হাজবেন্ড নিচে রয়েছে, ওনাকে বলুন ওপরে রান্নার ব্যবস্থা করতে। তারপরে হ্যাঁ আমি একা করে দেবো। তখন তারা আমাকে বলবে না যে তুই কোন সাহসে করলি, ডিসিশন না নিয়ে। আমি সঙ্গে সঙ্গে বোনকে ফোন করেছি, বোন বলছে কি এমা ও এবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে, দিয়ে বলছে এবার কি বলছে, আমি বলছি হ্যাঁ বোন এটা বলছে, আমি কি করবো, বলছে দাঁড়া দাঁড়া আমি দেখছি। ও আবার ওর বরকে ফোন করলো, ওর বর আবার সঙ্গে সঙ্গে, ওর বরের তো প্রচুর হাত আছে, ওর বর সঙ্গে সঙ্গে হেলথ ওয়ার্ল্ডে আবার ফোন করেছে। তখন ওর বরকে বলেছে এই কন্ডিশন, কিছু করার নেই, ওনাদেরকে বলুন কনসার্ন লেটার সাইন করতে। কেন উনি সেই সময় বাবা ওই অবস্থাতে রয়েছে আর কি, মানে ভেতরে ক্যামেরা ঢোকানো অবস্থায়, আর আমাকে দেখাচ্ছে বাবা ছটফট করছে তোর বিয়েতে, জানলার ওখানকার পর্দাটা সরিয়ে তখন বল ওই জিনিস দেখার পর আমার মাথা ঠিক থাকে। আর ওইগুলো দেখা যায় না। আর সত্যি কথা বলতে আমি না কোনোদিন না এগুলো, এই জিনিসগুলো আমি কোনোদিন ফেস করিনি। যা করেছে তোর অসিন্দা সব কিছু সামনে, তাই বলে তুমি কোনোদিন সত্যি এত কিছু কোনোদিন পারিনি জানিস তো। দিয়ে ওই যে আমার শুরু হলো শরীরের মধ্যে ইচিং প্রবলেম, ভাবতে পারবি না আমি কি কষ্ট করেছি। তারপরে কতদিন আমাকে ওষুধ খেতে হলো জানিস ওই ইচিং প্রবলেম যাওয়ার জন্য। হ্যাঁ এবারে না আমি সবসময় বসে হয়তো চিন্তা করছি, মানে কিছু একটা নেগেটিভ কথা যদি মাথায় চলে এলো, দেন আমার গোটা শরীরে চুলকাতে শুরু করে দিল, মানে অদ্ভুতভাবে চুলকাচ্ছে আমি, মানে এত কষ্ট হচ্ছে আমার। চুলকানো মানে এমনি চুলকালে সেরে যাচ্ছে না, ভেতরে চুলকাচ্ছে। আবার আমাকে ডাক্তার দেখিয়ে কত টাকার ওষুধ খেতে হলো, তারপরে আস্তে 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 তারপরে আমার ওটা না উপরে চুলকাচ্ছে না তো, ভেতরে চুলকাচ্ছে। আর মানে চুলকাচ্ছে, এখানে চুলকাচ্ছে, এখানে চুলকাচ্ছে, এখানে কোথায় চুলকাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, টেনশনে। তখন সবাই বললো তুমি আসলে কোনোদিন এগুলো, মানে কোনো দিন আমি এগুলো করিনি। সবসময় অসীম এত আগলে রাখে যে আমি বুঝতেই পারি না যে আমার মাথার উপরে কোনোদিন চাপ আছে। সত্যি কথা হ্যাঁ না আমার বর কিন্তু এই আর কি। ওই জন্য আমার মেজ বোনের যখন ছেলে হলো না, আমাকে কেউ জানায়নি জানিস তো। সকাল থেকে ছেলে হয়ে যাওয়ার পর বোন মনা খবর দিয়েছে, দিদি দিদির ছেলে। হ্যাঁ আমাকে বলি, আমি তোকে বলবো পাগল, তুই তো টেনশনে ঘরে অর্ধেকটা শেষ হয়ে যাবি। যেভাবে এসেছি স্ক্রাব, রিটার্ন প্যাক, মাসাজ ক্রিম, লাস্টে দিদিনাদের দারুণ হচ্ছে এটা। সারা তার থেকে দেখো তোমরা চলে আসবে। কি জানো তোর পার্লারের নামটা কি জানো? এক্সক্লুসিভ বিউটি পার্লার। ও এক্সক্লুসিভ বিউটি পার্লার। আচ্ছা যে যে করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, আমি বলে দেবো অ্যাড্রেসটা। ঠিক আছে চলো। এই যে তোর পার্লারে আসতে গেলে কিভাবে আসবে? আমার পার্লারে যদি কাজ ভালো লেগে থাকে, তোমরা তো দিদির রেজাল্টটা সামনাসামনি দেখতে পাচ্ছ, রিভিউ তোমরা দিদির কাছ থেকে পেয়ে যাবে। একদম একদম। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা দিদিকে যোগাযোগ করতে পারো, বা আইনস্টাইন হ্যাঁ তোর নাম্বার দিয়ে দে, তোর নাম্বারও যোগাযোগ করতে। এক্সক্লুসিভ বিউটি পার্লার বললেও পেয়ে যাবে। আর আমার নাম্বার হলো 8927797335। আচ্ছা নাম্বারটা আমি এখানে ট্যাগ করে দেবো, তাহলে তো সুবিধা হবে। হ্যাঁ তোমাদের যদি কাজ ভালো লাগে তোমরা নিঃসন্দেহে দ্বিধায় আসতে পারো, একদম যত্ন ঘরোয়া, একদম ঘরোয়া ভাবে করে দেবো। ঘরোয়াভাবে আমরা আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন, সে তো সবাই দেখেই নিয়েছো, কোনো রকম মানে অপরিষ্কার কিছু নেই, ভীষণ হাইজিনভাবে সব কিছু করা হয়। তোমরা অবশ্যই যোগাযোগ করো। ঠিক আছে চলো টাটা। টাটা, থ্যাংক ইউ।